আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবুজ বাংলার সবুজ মাঠে। সাথে আছি আমি রহমানগীর সিয়াম, আমার সাথে আছেন গাজী সাখত। আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ফুটবল দিয়ে। আহ, আজকের যে খেলাটি আবাহনী এবং মুরাদ ইউনাইটেডের যে খেলাটি ছিল, আমরা যেরকমটি জানি যে খেলার প্রাণ হচ্ছেন দর্শকরা, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে এখানে আজকের ম্যাচটিতে দর্শকের সংখ্যা অতিরিক্তই কম ছিল। সেই সম্পর্কে আপনি কি বলবেন? আজকে ৩,৫০০-এর মতো দর্শক ছিল। আমরা যখন ম্যাচ কভার করার জন্য বাইরে ছিলাম, আপনিও সাথে ছিলেন, জি, তখন কিন্তু দেখেছেন যে অনেকে এসে বলতেছে আজকে কোন কোন টিমের খেলা। অথচ এএফসি চ্যালেঞ্জ লিগের মতো একটা খেলা আশেপাশে যারা থাকে তারা কেউ জানে না, তাহলে তারা আসবে কিভাবে? এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আমরা যদি টিকিটের কথা বলি, তারা কিন্তু অফসাইটে মানে যে ওয়েবসাইট সেখানে দিয়েছে সর্বনিম্ন টিকিটের দাম 200 টাকা। এখন আমরা আজকে যেটা মানে মাঠের বাইরে দেখতে পেয়েছি, মানে স্টেডিয়ামের আশেপাশে অনেকেই ব্ল্যাকে টিকিট বিক্রি করতেছে 200 টাকা টিকিট, 50 টাকা থেকে শুরু করে 150 টাকা। এখন এই যে ব্যাপারটা, এই কাজটা যদি বাফুফে, অবশ্যই তার বাফুফের কোনো না কোনো মাধ্যমে তারা টিকিট নিয়েছে, আদারওয়াইজ তার কোনো অপশন নেই। এখন টিকিটটা যদি 50 টাকা থেকে 100 টাকা করা হয়তো অবশ্যই এর 2 থেকে 3 গুণ 4 গুণ মানে দর্শক বেশি হওয়ার একটা সম্ভাবনা ছিল। অবশ্যই। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই বাফুফের কিছু ভুল ছিল, আবাহনী ফেডারেশন যারা আছে তারাও কিছু ভুল করেছেন। এবং সব ক্ষেত্রে মানে যেটা সব থেকে বেশি দরকার, মাঠে দর্শক হচ্ছে প্রাণ, এবং এই প্রাণ যদি না থাকে তখন কিন্তু খেলার মধ্যে আপনি সেভাবে উপভোগ করতে পারবেন না। অবশ্যই, যদি সেই প্রচারণাটাই ছিল না, মানে যেটা হচ্ছে মেন প্রবলেম। আচ্ছা, ঠিক। প্রচারণার মধ্যে কি কার ভুলটাকে আমরা আসলে ধরতে পারি এখানে, যে মানে এরকম একটি ম্যাচ বলতে গেলে কিন্তু আবাহনীর জন্য বর্তমান মৌসুমের এখন যে মৌসুমটি চলতেছে এটা কিন্তু তাদের প্রথম ম্যাচ। এই প্রথম ম্যাচটাতে যেখানে তাদের জন্য একটু প্রয়োজন ছিল দর্শকের আনাগোনাটা বা তাদের জন্য একটা কনফিডেন্সের জন্য, ওইখানে কার ভুলটা আপনি আর কি মনে করবেন? এখানে অবশ্যই বাফুফের একটা বড় রকমের ভুল ছিল। যেটা বললাম যে টিকিটটা যদি 50 টাকা করে টিকিট দিত অনেক মানুষ আসতো। অবশ্যই। এবং স্টেডিয়ামের আশেপাশে অনেকে আমরা যখন কথা বললাম দেখলাম যে তারা জানে না। এবং একজন দুইজন না, অন্তত আমি দেখেছি 20 থেকে 50 জন ব্ল্যাকের টিকিট বিক্রি করতেছে। তার মানে আপনি টিকিটগুলো তো কম টাকায় দিলে অবশ্যই তারা কিনে খেলা দেখতে পারতো। তো সেক্ষেত্রে অবশ্যই এটা বাফুফের ব্যর্থতা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আজকের ম্যাচটি হারার রিজনটা আপনি কি দেখতেছেন, অথবা আজকের যে ম্যাচটি থেকে বাংলাদেশের আবাহনীর প্রাপ্তিটা কোথায়? আপনি দুইটা প্রশ্ন করেছেন। আমি যদি প্রথম প্রশ্নের কথা বলি, এই ম্যাচ প্রত্যাশিতভাবে আবাহনীর হারার কথাই ছিল। হয়তো আপনি এটা বলতে পারেন আবাহনীর 52-53 বছর একটা ঐতিহ্যবাহী ক্লাব, কিন্তু আপনি দেখেন আবাহনীতে আজকে একজন মাত্র বিদেশি ছিল, সুলেমান দিয়াবাজি। আর আপনি যদি হচ্ছে মুরাদ ইউনাইটেডের কথা বলেন, তারা চার্টার্ড ফ্লাইটে করে এসেছে। তার মানে দুইটা দলের পার্থক্য কিন্তু এখানে একটা দৃশ্যমান হয়ে যায় যে দুইটা দল আসলে পার্থক্য কোথায়। একটা দল আর্থিকভাবে, আপনি হয়তো মালঞ্চ বাস চিনে থাকেন, আবাহনীকে আমরা দেখেছি যে গতকালকে আগের দিন হচ্ছে তারা মালঞ্চ বাসে করে আসা যাওয়া করতেছে। আর সেখানে হচ্ছে মুরাদ ইউনাইটেড মানে তারা ইউক্রেনের 7 জন মানে খেলোয়াড় হচ্ছে তাদেরকে সাইনিং করানো হয়েছে। তার মানে দুটো দলের মধ্যে একটা বড় রকমের পার্থক্য। এবং মুরাদ ইউনাইটেড হচ্ছে কিরগিজস্তানের যে ক্লাব, তারা হচ্ছে 2023 প্লাস 2024 দুই মৌসুমের চ্যাম্পিয়ন। তার মানে তারা আটঘাট বেঁধে মাঠে নেমেছে। আর সেক্ষেত্রে আবাহনী এখন একটা খুব খারাপ সময় কাটাচ্ছে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। এবং সরকার পতনের পরে আসলে যেরকম পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাই আবাহনীর উপরে বোধহয় সবচেয়ে বেশি পড়েছে, যার জন্য তারা একটা মাত্র বিদেশি নিয়ে আপনি এফসি চ্যালেঞ্জ কাপের মতো ম্যাচ খেলতে পারেন না। তাহলে আজকের এই ম্যাচটি থেকে আমাদের প্রাপ্তিটা কোথায় হলো? হ্যাঁ, আর প্রাপ্তির কথা যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা যদি ম্যাচের প্রথমার্ধে দেখি, আবাহনী সমানে সমানে লড়াই করেছে। প্রথম 10 থেকে 15 মিনিট হয়তো মুরাদ ইউনাইটেড খুব ভালো খেলেছে, তারপর আবাহনী ফিরে এসেছে ম্যাচের মধ্যে। তারপরে হচ্ছে প্রথমার্ধে যদি আমি বল পজিশন বলি, সেখানে আবাহনীর ছিল 51% এবং মুরাসের ছিল 49%, যেটা অনেকটা বাংলাদেশি ক্লাবের জন্য অবিশ্বাস্য। আর আপনি দেখেছেন যে মুরাস কিন্তু অনেকটা ইউরোপ দাসের ফুটবল খেলে। তো সেইখানে তো তাদের সাথে আপনি প্রথমার্ধে ঠিক আছে, কিন্তু পরের অর্ধে আলামিন যে একটা ক্রস দিয়েছিল, সেটা আলামিনের কাছে যে ক্রসটা ছিল সেটাও রিসিভ করার কথা ছিল, বাট আনফরচুনেটলি সে ব্লান্ডার করে ফেলছে, যার জন্য বিরতির পর আমরা একটা গোল খেয়েছে। তারপর থেকে আর ম্যাচে ফিরতে পারেনি। এবং শেষ দিকে মুরাদ ইউনাইটেড আরেকটি গোল করে আত্মাই জুমাশেব, আর তিনি আসলে দুটো গোলই করেছেন আজকে, 92 মিনিট আর একটা হচ্ছে 47 মিনিট। আচ্ছা, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে
আজকের ম্যাচটির আগে কিন্তু গতকাল কিন্তু বাফুফেতে প্রেস ব্রিফিং হয়েছিল দুটি টিমের কোচের সাথে, এবং সেখানে কিন্তু আমাদের আবাহনীর কোচ বলেছিলেন যে তার ধারণা রয়েছে, প্রতিপক্ষ সম্পর্কে তিনি অবগত রয়েছেন, তাদের ইউরোপিয়ান খেলার স্টাইল সম্পর্কে তিনি জানেন, এবং তিনি এটাও আশ্বাস করেছেন যে তিনি প্রতিপক্ষ নিয়ে অত একটা চিন্তিত নন, তিনি আশাবাদী রয়েছেন। তাহলে আজকে এরকম একটি মানে যেখানে তিনি আশাবাদী রয়েছেন, সবাইকে বললেন এবং খেলার ধার সম্পর্কে তিনি জানেন, এরকম একটি খেলা কিভাবে? আজকে কিন্তু পোস্ট কনফারেন্স সেই প্রশ্নটাই ছিল মারুফুল হকের কাছে। তিনি বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ রিসোর্স নেই। আর শেষের দিকে 92 মিনিট আমরা যে গোলটা খাই, সেখানে কামরুল ইসলাম বলটা সেভাবে রিসিভ করতে পারে না, তার কাছ থেকে বলটা নিয়ে মানে সরাসরি হচ্ছে তাই জুমা সাহেব গোলটা দিয়ে দেয়। এখন সে কিন্তু চাইছিল যে কামরুল ইসলামের একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসার জন্য, এবং তার কাছে কিন্তু সেই রিপ্লেসমেন্ট নাই। এবং আপনাকে যেটা বললাম, আর্থিক সমস্যা জর্জরিত একটা ক্লাব, এবং আপনি জেনে থাকবেন যে সুলেমান দিবেতে তার সাথে মাত্র একটা বা দুটো সেশন করেছেন, এবং অতিরিক্ত ডিফেন্সিভ বা যেটাকে বলি অতি রক্ষণাত্মক খেলার কারণেও আবাহনী অনেকটা পিছিয়ে পড়েছিল। কারণ একটা স্ট্রাইকার যখন হচ্ছে আপনি উপরে রাখবেন, তাকে বল দিতে পারতেছে না, এবং ম্যাচটা একদম পুরোপুরি একপেশে হয়ে গেছে। মানে আমরা যদি 50 গোল খাওয়ার পরের থেকে হিসাব করি, মানে 46 মিনিট থেকে বাকি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচটা মুরাস ইউনাইটেড পুরোপুরি ডমিনেট করে খেলেছে। এবং আমি বলবো যে মারুফুল হক পরের যে অর্ধটা ছিল, সেখানে আসলে তিনি তার পরিকল্পনা এক্সিকিউট করতে পারেন, বা তার খেলোয়াড়রা সেটা এক্সিকিউট করতে পারেনি। আচ্ছা, ফিরছি এবার ক্রিকেটে। ফিটনেস কিন্তু ভাই আমাদের ক্রীড়া জগতে খুবই গুরুত্বপূর্ণ, এবং ফিটনেসের সাথে যদি আমরা যোগ করি ক্রিকেটকে, তাহলে কিন্তু তার কোনো তুলনাই হয় না। এবং আপনাকে এখানে একটা কথা বলি যে ফিটনেস ছাড়া আপনি অন্তত বিশ্ব ক্রিকেট বলেন, বা হয়তো আপনি ঘরোয়া ক্রিকেটে কিছু রান পাবেন, কিন্তু বিশ্ব ক্রিকেট আপনাকে টিকে থাকতে হলে আপনার ফিটনেসের দিকে নজর দিতেই হবে। জি অবশ্যই, এবং সেখানেই কিন্তু ফিটনেসের সাথে কোনো আপোষ করতে চাচ্ছেন না ন্যাথান কেলি। হ্যাঁ, আমাদের যে ট্রেনার নাথান কেলি, উনি একটা ব্যাপার হচ্ছে খুব মানে গুরুত্ব সহকারে দেখতেছে, আর সেটা হচ্ছে ফিটনেস। আপনি দেখেন যে অ্যাথলেটিক্স, আমাদের যে আর্টিফিশিয়াল টার্ফ আছে, সেখানেও কিন্তু সবাইকে নিয়ে দৌড় দিয়েছেন, এবং তিনি একটা সময় বেঁধে দিয়েছেন 6.5 মিনিটের মতো, এবং এই সময়ের মধ্যেই সবাইকে তিনি চেষ্টা করেছেন। এবং এই যে বিষয়টা, বাংলাদেশে এর আগে অনেকটা সময় ছিল যে ফিটনেস নিয়ে ততটা সচেতন কেউ ছিল না। আপনি দেখেন তাসকিনের মতো একটা প্লেয়ার যে বাংলাদেশের ফিটনেসের জন্য বাংলাদেশে বলে বলা হয় যাকে আর কি, অথচ দেখেন সেও এখন ঠিকমতো দৌড়াতে পারতেছে না। তার মানে কি, আপনি জাতীয় দলের আশেপাশে থাকবেন বা জাতীয় দলে থাকতে হলে আপনাকে অবশ্যই ফিটনেসের সম্পর্কে সচেতন হতে হবে। এবং নাথান কেলি যেটা করতেছেন, সেটা করলে আমরা ইতিমধ্যে আশা করি খুব ভালো একটা ফলাফল পেয়ে যাবো সামনের কোন একটা সিরিজে। কারণ আপনার রানিং বিটুইন দ্য উইকেটে রান নিতে গেলে আপনাকে ফিটনেস যদি হচ্ছে আপনার সেই লেভেল না থাকে, আপনি কখনোই রানিং বিটুইন উইকেটে কিন্তু হচ্ছে আপনি কখনোই বিশ্বমানের হতে পারবেন না। ভাই আরেকটি বিষয় দিয়ে আপনার সাথে আলোচনাটা শেষ করতে চাই। যেরকমটি আমরা জানি যে আমাদের সিনিয়র যারা ফুটবলার ছিলেন, নারী ফুটবলার, তারা যখন এশিয়ান কাপটি কোয়ালিফাই করে দেশে ফিরেছিলেন রাত্র 2টার দিকে, তখন কিন্তু তাদেরকে বাফুফের তরফ থেকে অভ্যর্থনা দেওয়া হয়েছিল। যদি সেই বিষয়টি আমরা খেয়াল করি, তাহলে এবার আমাদের অনূর্ধ্ব নারী ফুটবল টিম 20 যারা রয়েছেন, তারা যখন দেশে ফিরেছেন এশিয়ান কাপে কোয়ালিফাই করে, এখনো পর্যন্ত তাদেরকে কোনো প্রকার অভ্যর্থনা দেওয়া হয়নি বাফুফের তরফ থেকে। এই সম্পর্কে আপনি আসলে কি বলবেন? বাফুফের আর্থিক অবস্থা হয়তো এখন সীমানার নাই, তারপরে তারা ছোটখাটো কিছু একটা করা দরকার ছিল। যেটা হচ্ছে গতকাল নারিং উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তিনি বলেছেন যে আমি এখনো কিছু জানি না যে আসলে তাদেরকে কোনো অভ্যর্থনা দেওয়া হবে কিনা। আর তারপর তিনি এটা বলেছেন যে আমার পক্ষ থেকে তাদের জন্য ছোট একটা গিফট থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে সিনিয়র ফুটবলাররা যখন এসেছেন রাত 2টার সময় হাতির জেলা, তাদেরকে বড় রকমের একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আন্ডার-20 টিমটাও সেম একটা রেজাল্ট নিয়ে আসছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা দেওয়া হয় না, অবশ্যই আপনি বুঝতে পারছেন এখানে একটা ক্লিয়ার বৈষম্য হয়ে গেছে। আমরা কিন্তু বলতে পারি যে বলতে গেলে আমাদের সিনিয়র টিমের তুলনায় কিন্তু আমাদের নারী অনূর্ধ্ব 20 যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে ধাপে ধাপে চমক দিয়ে গেছেন। তারা কিন্তু অতিরিক্ত ভালো পারফরমেন্স দিয়েছেন প্রতিটা ক্ষেত্রে। জেতার পরে যদি তাদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন বা কোনো কিছু একটা আয়োজন করেন, সেখানে এশিয়ান কোয়ালিফায়ার মতো একটা সাউথ এশিয়ার প্লাস হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে বড় একটা ইভেন্টে কোয়ালিফাই করার কারণে আপনি কেন তাদেরকে অভ্যর্থনা দিবেন? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। রাইট। তবে এখানে বাফুফে আসলে সত্যিকার অর্থে দায় এড়াতে পারে না। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।